দেশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো। এই যে ওকে জয় শ্রীরাম যে জোর করে বলতে বলেছে, তার কোনো কি প্রমাণ আছে? তার কোনো ভিডিও আছে? কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে জয় শ্রীরাম শুনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকট্রিক শক লেগে গেছিল, যে আমাকে গালাগালি দিচ্ছে। ওই শকের ভিডিওটা আছে, তার প্রমাণ আছে। বেটি বাঁচাও বেটি পড়াও বেটি জ্বালাও। দেখুন, বেটি পড়াও বেটি বাঁচাও বেটি জ্বালাও তো আমি জানি না, কিন্তু আরজি করে কোনো জবাব মুখ্যমন্ত্রী এখন অব্দি দিতে পারেনি। সাউথ কলকাতা ল স্কুল, যেটা গভর্নমেন্ট কলেজ, সেখানে একটা মেয়ের সঙ্গে করে মানে টিএমসি ছেলে বা নেতা ধর্ষণ করে, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দিতে আমরা দেখিনি। তো সেই জন্য ইউপি আর অন্য জায়গায় কি হচ্ছে তার জন্য মুখ খোলার ওনার কোনো দায়িত্ব নেই। আর বলে বেড়াচ্ছ না চুরি করেছে। আমি বলি তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে। বারবার এই চোরদের কথা কেন মুখ্যমন্ত্রী বলছেন বলুন তো? না না না, আপনি যদি 2-3টে ইন্টারভিউ আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো করে শুনুন। উনি বলছেন যে শুধু আমরাই চোর আছি, গুজরাটে চোর নেই, উত্তরপ্রদেশে চোর নেই। তার মানে আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি আর আপনার পার্টির নেতারা চোর আছে। কোথায় আছে না আছে সেটা পরের বিষয়, আপনারা আছেন এই কথাটা আপনি মেনে নিয়েছেন। মাথায় ডান্ডা দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছিল। আমার বাঁচবার কথা ছিল না রে বাবা, ওই একটা নাটক কতবার দেখাবেন? মানুষ ওই নাটক দেখে তো ফেসে গেছিল। তারপরে কিন্তু এখন তো আসল চেহারাটা বুঝতে পারছে, সেই জন্য ওই কথাগুলোর আর কোনো ইয়ে নেই। আজকে তো হয়তো অনেক মানুষ বলছে যে কেন সেই সময় যদি এই মাথাটা যে ফাটিয়েছিল সিপিএম আরো একটু বেশি প্রয়োগ করতো তো এই ঝামেলা হতো না আজকে। প্রিয়াঙ্কা দি, আর একটা জিনিস, সায়নী ঘোষ কালকে সংসদে বলছেন 56 ইঞ্চি কা দাবদাবা কাহা গিয়া। সাইনি ঘোষ তো আর ফিজিক্যাল স্ট্যাটিস্টিক্স ছাড়া আর কিছু বোঝে না। সে একটা মেম্বার অফ পার্লামেন্ট অবশ্যই বানিয়ে দিয়েছে, কিন্তু ওনার লাইন অফ ইন্টারেস্ট তো এইসব আছে। কন্ডোম, কোন ঠাকুরকে কোথায় পরাতে হবে, বা কি আর এক ওনার পার্টির লোকজন বলেছিল যা মানে যা চিজে ওনার খ্যাতি আছে। আমি বলছি না, ওনারই পার্টির একজন তো বারবার দেখবেন একটা ভিডিও ভাইরাল আছে, এই সাইনি লাগাও। তো ওইসবে তো ওনার খ্যাতি আছে, সে কত কার ছাতি চড়া আছে কার কম, ওই 36, 24, 36 এইসবই বোঝেন। দেশের ইকোনমি বা উন্নতির কথা উনি আর বুঝবেন না, তো যা স্ট্যান্ডার্ড আছে সেই ধরনের কথা বলবেন। যদি আমরাই জিতেছি পাকিস্তানের কাছে, তাহলে আমাদের ঢাক পেটাতে যাওয়ার কি ছিল? বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় নিজেদের ঢাক পেটানোর কি ছিল? শুনুন, সাইনি ঘোষকে একটা ঘর ওখানে এমপি হিসাবে পেয়েছেন, পার্টি করার জন্য একটা জায়গা হয়ে গেছে, যেটা তৃণমূল নেত্রীদের অভ্যাস আছে, যেটা ওরা করে। ঠিক আছে, ওই গান ফান চালিয়ে রাত কে হাম সফর কাল কিধর কো চলে, ওইসব ডান্স আমরা দেখেছি। তো ওইসবই করতে বলুন। মেম্বার অফ পার্লামেন্টের জন্য 5 বছরে পেয়েছেন, এনজয় করুন, হয়তো এরপরে আর পাবেন না। তো ওই যাদের হাকের টাকা আছে তাদের দিতে পারছেন না, আর যারা কাজকর্ম করে মজদুরি করছে অন্য জায়গায় খাচ্ছে তাদের বলছেন চলে এসো আমি রেখে নিব। ক্ষমতা আছে তোমার রাখার, তুমি গোটা ইয়ে কি বলে পশ্চিমবঙ্গকে ল্যাংটা করে দিয়েছো, গোটা পশ্চিমবঙ্গকে ভিখারি মতন অবস্থায় নিয়ে এসেছো। কি করে কোথায় থেকে কাজ দিতে পারবে মানুষকে? আজও 50,000 থেকে উপরে সরকারি চাকরি খালি আছে, এই সরকারের কাছে টাকাই নেই। মুখ্যমন্ত্রী একটা টুইট করেছিলেন কার্যত, সেই টুইটে তিনি দেখাচ্ছিলেন যে দিল্লিতে বাচ্চাকে অত্যাচার করা হয়েছে, মাকে অত্যাচার করা হয়েছে। তারপরে দিল্লি পুলিশের তরফ থেকে বিবৃতি, আপনারা প্রত্যেকেই জানেন, তারা বলেছে এরকম কোনো রকম খবর হয়নি বা এরকম কোনো রকম ঘটনা ঘটেনি। ঠিক তারপরেই তাদেরকে প্রেস কনফারেন্স করানো হলো, তৃণমূল ভবনে নিয়ে আসা হলো। মুখ্যমন্ত্রীকে সত্য প্রমাণের দায় এখন তৃণমূল কংগ্রেসের। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল। কথা বলবো দিদির সাথে। দিদি, কি বলবেন? ওই সাজনু বানু, ওনার নাম সাজনু পারভিন, তিনি বলছেন যে তাকে নাকি জোর করে দিল্লি পুলিশ বলেছে জয় শ্রীরাম বলো। দেখো, মুখ্যমন্ত্রীর জন্য এই বানু এত ইম্পর্টেন্ট হয়ে যায়, কিন্তু যখন অভিজিৎ সরকারের খুন হয় তখন সেই অভিজিৎ সরকার তার জন্য ইম্পর্টেন্ট নেই। কেন? তার বাঙালি ছেলে সরকার, তার জন্য ইম্পর্টেন্স নেই, কিন্তু বানুদের ইম্পর্টেন্স আছে। তারপরে একটা টুইটে কি করে বোঝা যায় কি অত্যাচার হয়েছে? টুইটে কি কোনো অত্যাচারের ভিডিও ছিল? ওটাই না। আপনি এইটা এত, হ্যাঁ, সেটাকে ইলেকশনের মাধ্যমে মানে পেশ করার জন্য এত ইম্পর্টেন্সের জন্য ফ্লাইটে টিকিট কেটে গিয়ে ওদেরকে তুলে নিয়ে এসে বসিয়ে জোর করে প্রেস কনফারেন্স করাচ্ছেন। তা সাধারণ মানুষ যার আমনে সামনে আগে পিছে কিছু নেই, তাদেরকে এরকম
জোর করে যখন নিয়ে আসবেন, প্রেস কনফারেন্স করাবেন, হয়তো কি লালচ দিয়েছেন না দিয়েছেন সেটা তো আমরা জানি না, কিন্তু যে কেউ মানে স্বার্থের জন্য যে কিছু কথা বলে দিবে, তার কোনো কি মানে গুরুত্ব আছে? কিছুই না। আবার আমি বলবো, বাংলা ভাষাকে, বাঙালি অস্মিতাকে নিয়ে খেলবাড় করছেন মুখ্যমন্ত্রী, হাতিয়ার বানানোর চেষ্টা করছেন ইলেকশনে লড়ার জন্য। কেন কি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা এখন নিজেকে সাইড করে নিয়েছে তৃণমূলের থেকে। তারা বলছে যে তৃণমূল থেকে আমাদের কিচ্ছু মানে কানেকশন নেই। সেই জন্যে এই কথা আবার বারবার বলবো যে বাংলা ভাষাকে হাতিয়ার বানানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, আর বাঙালিদেরকে দেখানোর চেষ্টা করছেন যে দেখো তোমাদের উপরে চারদিকে কি অত্যাচার হচ্ছে, আর সেই অত্যাচারের বিরোধিতা আমি করছি আর তোমাদের জন্য লড়াই করছি। কিন্তু আমি আবার বলছি যে সরকার, মুখার্জি, বন্দ্যোপাধ্যায় এদের জন্য তো লড়াই করতে আমরা দেখি না। আরেকটা জিনিস, যে দিল্লি পুলিশে কি এফআইআর হওয়ার পরেই মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে চলে এলেন? দেখুন, এই মুখ্যমন্ত্রী, আমি আপনাকে আবার বলছি যে চারদিকে মানে যেটা বলে না চারখানা চিট, সে সব জায়গা থেকে সর্বনাশ এখন দেখতে পাচ্ছে, যে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, চারদিকেই সর্বনাশ হবে। কিন্তু প্রলয় তো আসবেই। এই প্রলয়টাকে এই মুখ্যমন্ত্রী এইসব ধামাচাপা দিয়ে কিছু করতে পারবেন না। সে ভেসে যাবে, এরা তৃণমূল, না ঘাসফুল থাকবে না ঝন্ডা থাকবে, কিছুই থাকবে না। বলছি, কি হবে প্রধানমন্ত্রীর বিদেশে গিয়ে? বিদেশের লোকেরা আমাদের কি কাজে লাগে? আয়োজনে লাগে না প্রয়োজনে লাগে? বিদেশের লোকজন এই সায়নী ঘোষদের কি কাজে লাগে সেটা তো আমরা সবাই জানি, অনেক ভিডিও দেখেছি। তো এই বিদেশিদের সঙ্গে এদের কি যোগাযোগ আছে এটা বলে আমি নিজের মুখটা ছোট করব না। কি দরকার প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার এতবার? ভাই, মহুয়া মিত্রাকে এতবার বিদেশ যাওয়ার কি দরকার ছিল? এই তৃণমূল পার্টির নেত্রীরা এতবার বিদেশ কিসের জন্য যায়? তৃণমূল নেতারা এতবার বিদেশ কিসের জন্য যায়? অভিষেক ব্যানার্জি এতবার বিদেশ কি করে মানে গিয়েছে, কেন যায়, ওর বউ কেন যায়, এসব জবাব এনারা দিন না। দেশের প্রধানমন্ত্রী কি করবে না করবে তার জন্য এদের থেকে শিক্ষা নিতে হবে না, যারা ক্লাস 10 ফেল আছে। ট্রাম্প জোকার বানিয়ে দিল নরেন্দ্র মোদীকে। আমি আপনাকে বললাম তো, এইসব ছোট লোকের কথার আমি জবাব দিই না। দিদি, আর একটা জিনিস, কল্যাণ ব্যানার্জি বলছেন আজাদ কাশ্মীর, এই ধরনের মন্তব্য। কল্যাণদার, আমি আপনাকে বলবো কেমিক্যাল এখন কিছু ডিসব্যালেন্স হয়ে গেছে। তো আমি জানি না কার সামনে এত ভালো হওয়ার উনি চেষ্টা করছেন, কেন ওনার পার্টির যিনি নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তো আর কেউ পাত্তা দিচ্ছে না। তো এইসব পারফরমেন্স পার্লামেন্টে দেখিয়ে আর কি কত গ্রেস মার্ক বাড়াতে চাইছেন রিপোর্ট কার্ডে, তো জানি না। কিন্তু যাই হোক, যতই চেষ্টা করে নিন না কেন, আমি আজকে আপনাকে বলছি, আর আমার দুঃখ আছে যে কল্যাণদা সেই জায়গা পাচ্ছে না টিএমসি তে। ইজ ডিজার্ভিং, কিন্তু পাচ্ছে না। কেন? উনি কল্যাণ ব্যানার্জি, উনি কল্যাণ হাকিম না। কল্যাণ হাকিম হলে পেতেন একদম। সেই কষ্ট তো ত্রাহি ত্রাহি করে একদম পার্লামেন্টে ওনার মুখ থেকে বেরিয়ে আসছে। এই তো আবার দেখুন, ওনার দুঃখের সেটাই সব থেকে বড় জিনিস যে উনি ওই পার্টিতে আছেন যে উনি নিজেই বলতে পারছেন না যে পশ্চিমবঙ্গতে বাঙালিদের যা অবস্থা হয়ে গেছে, বাইরে থেকে যা ইনফিল্ট্রেশন হচ্ছে, সেই জন্য উনি দু হাত জুড়ে মোদী সরকারের কাছে ভিক্ষা চাইছেন যে এবার আপনারাই বাঙালিকে বাঁচাতে পারবেন, আপনারাই কিছু করুন পশ্চিমবঙ্গের জন্য। একটা জিনিস দিদি, পরিযায়ী শ্রমিকদেরকে মুখ্যমন্ত্রী বারবার ফিরে আসতে বলছে চলে আসুন, এখানে জব কার্ড করে দেবো, স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো। আমি গ্যারেন্টি বলছি, পুরো প্ল্যান, এই মুখ্যমন্ত্রীর কথার কোনো দাম নেই। ওই শ্রমিকদেরকে একদম বলছি, একদম বিশ্বাস করবেন না, মিথ্যেবাদের প্রথম নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এনাকে বলুন লিখিতে বের করবে যে শ্রমিকরা আসলে তুমি এই চাকরি পাবে, তুমি এখানে বাড়ি পাবে, লিখিতে পুরো লিস্ট সার্কুলার সবকিছু বের করে তারপরে আসবেন। আরে মুম্বাই, আমি বলছি যত ভারতবর্ষে যত জায়গায় আছেন সব জায়গা থেকে চলে আসবেন, কিন্তু ওনার কথাই আসবেন না। নালে এখানে দেখবেন বাচ্চা বউকে কিছু খাওয়াতে পারছেন না, না খেয়ে শুতে হচ্ছে রাস্তার উপরে। আরে আধখানা রুটি আপনার কেন আমাদের দরকার? যখন পশ্চিমবঙ্গতে আপনি বলছেন এত উন্নয়ন হচ্ছে, কেন কেউ আধ রুটি খেয়ে ঘুমোবে? আপনি বলুন না, শ্রমিকদের কথা বাদ দিন। 3 মাস আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে সরকারি যারা ওয়ার্কার্স আছে তাদের ডিএ টাকা আদায় করে দাও। এখন অব্দি ওটা তো করতে পারেননি। তারা নবান্না হেঁটে হেঁটে যাচ্ছে, তাদেরকে বলুন যে অর্ধেক রুটি আমি খাবো, অর্ধেক তুমি খাও। তো ওই যাদের হাকের টাকা আছে তাদের দিতে পারছেন না, আর যারা কাজকর্ম করে মজদুরি করছে অন্য জায়গায় খাচ্ছে তাদের বলছেন চলে এসো, আমি রেখে নিবো, ক্ষমতা আছে তোমার রাখার। তুমি গোটা কি বলে পশ্চিমবঙ্গকে ল্যাংটা করে দিয়েছো।
গোটা পশ্চিমবঙ্গকে ভিখারি মতন অবস্থায় নিয়ে এসেছো। তো কি করে কোথায় থেকে কাজ দিতে পারবে মানুষকে? আজও 50,000 থেকে উপরে সরকারি চাকরি খালি আছে, এই সরকারের কাছে টাকাই নেই, তো এমপ্লয়মেন্ট কোথায় থেকে দিবে? এইসব ভাওতাবাজির 1 নম্বরের নাটকবাজ আছে মমতা বন্দ্যোপাধ্যায়, 1 নম্বরের নাটকবাজ, আমি বলছি 1 নম্বরের নাটকবাজ। মানে একটা কুর্সির জন্য এত বেহায়াগিরি কোনো মুখ্যমন্ত্রী করতে পারে সেটা আমি দেখিনি, এই প্রথম দেখছি। বলছি তো একদম, এই যেটা বলে না যে আগে ব্রিটিশ টাইমে আমরা দেখতাম যে হিন্দু মজদুরদের রক্ত বের করে এরা খুন বিক্রি করে দিত, ওই হয়েছে এই সরকার। এরা যদি রাজনীতির জন্য দরকার হয় মানুষের রক্ত বের করে বিক্রি করে দিবে। মানে এই অস্মিতা কিছু না, মানে বাংলা বাঙালির অস্মিতা। মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের যারা সবাই, অনেকেই তো নিশ্চয়ই বাইরে আছে, বা নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা সবাই তো বাইরে আছে, ওই তাদেরকে তো ডাকছে না, তাহলে পরিযায়ী শ্রমিকদেরকে কেন ডাকছে? আমি তো আবার বলছি, আজকে যে শ্রমিকদেরকে ডাকছেন, আগে আপনি বলেছিলেন এই যে এরা করোনা ট্রেন আছে, করোনা এক্সপ্রেস, তখন যখন ওরা মরছিল জীবনে, মানে কোনো ঠিক ছিল না কোথায় যাবে, তাহলে নিজের রাজ্যতে আপনি ঢুকতে দিচ্ছিলেন না। আজকে বলছেন আসুন। আর আবার আমি বলছি যে যা মানে করনি আর কথনিতে তফাৎ আছে, কোনো ইন্টেনশন নেই এদেরকে এখানে নিয়ে আসা। থাকার জায়গা কোথায়, খাবার জায়গা কোথায়? সে থাকা আর খাবার জায়গা তো আপনি বাংলাদেশি লোকজনকে দিয়ে দিয়েছেন, আর এখনো তাদেরকে বসিয়ে পাশে বসিয়ে ইয়ে ভিডিও বানিয়ে বানিয়ে তৃণমূল ভবন থেকে টেলিকাস্ট করাচ্ছেন। সৌরভ গাঙ্গুলি কিন্তু বাংলা বাঙালির অস্মিতা নিয়ে কথা বলেছেন, তিনি বলছেন বাংলার অত্যাচার মেনে নেবো না। আমি তো বলছি কোনোদিনই মানবো না। আমরাও পশ্চিমবঙ্গতে জন্মেছি, পশ্চিমবঙ্গের মানুষের উপরে অত্যাচার কোথায় যদি হয় আমরাও কিন্তু তার আলোচনা করব, আর তাদের জন্য আমরা সাপোর্ট করে লড়াই করব। কিন্তু আবার বলি যে আমি একটা স্পষ্ট জিনিস জিজ্ঞেস করতে চাই, যে যে কেউ উর্দু বলে তারা কি পাকিস্তানের উর্দু বলার লোক না হিন্দুস্তানের উর্দু বলা লোক? এটা জবাব দিতে হবে। তার মানে যারা উর্দু বলছে তারা সবাই কি মুসলমান ইন্ডিয়ান? তারা তো পাকিস্তানিও হতে পারে না। তো যারা সবাই বাংলা বলছে তারা কি সবাই পশ্চিমবঙ্গের বাঙালি? তারা তো বাংলাদেশের বাঙালি হতে পারেন না।